আমার জীবনটা এমন ছিল না, কিন্তু কেন এমন হলো জানি না। যাই হোক, আমার যে 13 বছরের বিবাহিত জীবন, তার মধ্যে 2021 পর্যন্ত হাজব্যান্ডের সাথে একসাথে ছিলাম, একটা কমিটমেন্টে ছিলাম। তার মধ্যে যৌবন শুরু হয়েছিল 14 বছর বয়সে, কিন্তু এই যৌবনটা কিভাবে হারাইলো আমি বুঝি নাই। হাজব্যান্ডের সাথে শারীরিক বা মানসিকভাবে কোনো দিনই আমার মিলে নাই। বলতে পারেন যে ছেলের সামনে এখন লাজ লজ্জাহীনভাবে বলতে হচ্ছে আমাদের মাসেও একদিন সম্পর্ক হয় নাই, বা হইতে গেলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড। তো একটা প্রধানমন্ত্রীর মেয়েও কেন বিয়ে করে? তার জৈবিক চাহিদা তো থাকে। তো আমার তো 14 বছরে আমার জৈবিক চাহিদা হওয়া দরকার ছিল না। আমার এখন বর্তমান 27 বছর বয়স। আমার বিয়ে হইতো 2 বছর, আমার বাচ্চা হইতো এখন। কিন্তু বাবা মা আমার বিয়ে দিল প্রথমেই জীবনটাকে আমার এলোমেলো করে দিল। যাই হোক, 2021-এ এসে আমি বাবা মা সহ, হাজব্যান্ড সহ ডিসিশন নিলাম যে আমি আর এই সংসারটা করব না, আমার পক্ষে পসিবল না। ঠিক সেই সময় আমার ইচ্ছা ছিল, যেহেতু আমার ছেলেটা আছে, আমি আর কোনোদিন অন্য সংসারও করব না। তখন আমার বাবা মা বলল, বাবা মার রিকোয়েস্ট, হাজব্যান্ডের রিকোয়েস্ট, যে আর 1টা মাস সময় দাও। 1টা মাসের মধ্যে আমি মানসিকভাবে তুমি যেমন চাও তেমনভাবে তৈরি হবো এবং শারীরিকভাবেও আরও ট্রিটমেন্ট করে সুস্থ হব। ঘটনাটা রাত 12টার দিকে, 2021 সালের কোনো এক রাতে 12টার দিকে, আমার দিন তারিখ সঠিক মনে নাই। আমার বিয়ে হয়েছিল 2012 সালের 26 অক্টোবর, আর এটা 2021 সালের কোনো একদিন রাত 12টায় এই ঘটনা। আমার বাবা মা আসে, বাবা মা পাশেই থাকে, আমরা গাজীপুর মৌচাক কোনাবাড়িতে থাকতাম, পাশের বিল্ডিংয়ে বাবা মা, বোন ছিল, দুলাভাই ছিল। উঠে আসলো আয়শা, বলল যে ঠিক আছে, একটা সংসার তো এভাবে হুট করে ভাঙা যায় না, যা হয়েছে 1 মাস সময় নাও। সবাই মেনে নিল, আমিও বললাম আচ্ছা ঠিক আছে 1 মাস সময়, কিন্তু এই 1 মাস সে আমার সাথে থাকতে পারবে না, তাকে বাইরে থাকতে হবে। বাইরে থেকে সে যদি 1 মাস পরে এসে পারফেক্ট মনে হয় আমার, তাহলে ঠিক আছে, না হলে ওকে। তখন ওই এলাকায় আমি টিচার ছিলাম, ইউনিক স্কুল অ্যান্ড কলেজের টিচার ছিলাম, এবং তখনও আমি একটা কোম্পানির সাথেও জড়িত ছিলাম, আমার একটা স্ট্যাটাস ছিল। তো সে বাইরে যেয়ে থাকবে, সমস্যা নেই। কিন্তু কি হলো, ওই রাতে যায় আমার বাবা মা তাকে শেল্টার দিল, এবং আমার বাবা মা বললো যে তার চিকিৎসা সে করবে, আমার ঘরে থাকবে না, আমার বাবা মায়ের ঘরে থাকবে পাশের বিল্ডিংয়ে। এটা আমার ইগোতে বাঁধলো। আমার ইগোতে বাঁধাতেও বাবা মায়ের সাথে মুখে তর্কাতর্কি হওয়ার পরে আমার বাবা মা আমাকে বটির ভয় দেখালো, যে বটি দিয়ে কুবাই ফেলবে। অ্যান্ড ভাই, বুঝেন তো, এত বছরের অত্যাচার বা নির্যাতিত আমি, রাতের পর রাত, দিনের পর দিন অত্যাচারিত। তো তখন আমি বললাম যে তাহলে আমি থাকবো না বাসায়। এবং বাসা থেকে চলে আসার পরেই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল, আমার বিজনেস, আমি ছোট থেকে, আমি ক্লাস 5 থেকে কম্পিউটার জানি, এবং আমার কাজের প্রতি নেশা ছিল। আমি কাজ করছি, এবং যেহেতু পরিবার থেকে বাইরে আসছি, একটু এলোমেলো লাইফ গেছে। আমি ভুল করছি, পাপ করছি, যাই করি না কেন, আমার কাজ এবং বিজনেসে আমি অটল ছিলাম। আমি বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলের অ্যাডমিন ছিলাম, আমার কাছে আইডি কার্ড আছে। এবং পরবর্তী লাইফে এই চলাচলে আমি ডিসিশন নিলাম যে না, আমি সংসার করব আবারও, কারণ আমার জীবন আছে। সেখানে আমার একজনের সাথে বিয়েটা ঠিক হয় 2025-এ। 2024-এ তার সাথে পরিচয়। এর মাঝে আমি কক্সবাজার গিয়ে আমার এই যে ভ্রমণ আসক্ত ট্যুরস অ্যান্ড ট্রাভেল, এই যে বাবা ধরো তো, এই যে ভ্রমণ আসক্ত নিয়ে কক্সবাজার কাজ শুরু করি, এবং আমি খুবই সাকসেসফুলি আগাচ্ছিলাম। ভ্রমণ আসক্তে দারুণ একটা প্ল্যান করি। এই প্ল্যান নিয়ে আমি দীর্ঘ সময়, প্রায় বছরের ওপরে কাজ করি, এবং ওখানকার কক্সবাজার আর্টস ক্লাব এবং হেল্প ইউথ ক্লাব সবার সাথে পরিচয় হই, গ্রুপ আড্ডা হয়। তো সেইখানে যে পরিচিত মেম্বারের মধ্যে প্রধান ছিল, উনি ছিল তানভীর সরোয়ার রানা। তার ভাই হচ্ছে সয়মুম সরোয়ার রানা, অনেকেই চিনবে। সয়মুম সরোয়ার কমল, আর তানভীর সরোয়ার রানা তার ভাই, কক্সবাজার আর্টস ক্লাবের। তো 1 বছর চলাচল, ভাইয়া বলে ডাকতাম, ক্লাবের অনেকের সাথে আড্ডা দিতাম, একসাথে বিজনেস নিয়ে প্ল্যান করতাম, তাদের অনেক প্ল্যান ছিল, আইডিয়া নিতাম, সব কিছু। এর মাঝে হঠাৎ একদিন সে আমার লাইফ হিস্টোরি জানার পরে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আর 2021 আমি যখন বাসা ছেড়ে চলে আসি, আমার হাজব্যান্ডের সাথে যেহেতু তখন বিয়ের ব্যাপার ছিল না, তাই আমি আমার হাজব্যান্ডের সাথে এইভাবে কথা করে নিয়েছিলাম যে যেহেতু ছেলে আছে, ছেলে বাবাহারা হোক আমি চাই না, মাহারা হোক আমি চাই না, তো আমাদের ডিভোর্সটা হবে না, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আমরা থাকবো না, আমরা ডিটাচ হয়ে যাব। কিন্তু যখন 2024-25-এ এসে আমার বিয়ের কথা ঠিক হলো, মানে 24-এ পরিচয় হলো, 25-এ এসে সে বিয়ের প্রস্তাব দিল। এরপরে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিলাম। ডিভোর্সের কাগজ আমার সাথে আছে, চাইলে আমি এভিডেন্স দেখাতে পারবো। ডিভোর্স দিলাম, পরিবার সহ আমার ফ্যামিলি গিয়ে দেখে আসলো। এই যে এপ্রিল মাসে আমাকে যে নিয়ে আসলো,
নিয়ে আসার পরে আমাকে ঘরে আটকায় রাখলো। আমি আমার বাবা মা এইখানে প্রধান মূল কারণ হচ্ছে যে আমি মূল থিমটা বলি, ওই যে তনবির সরোয়ার রানা, শামীম সরোয়ার, কমল, ওনাদের অনেক প্রভাবশালিতা, ওনারা ব্ল্যাক ম্যাজিক জানে, ওনারা জাদু জানে, ওনাদের হাতে জিন বাস করে এবং ওনাদের ক্ষমতা, টাকা পয়সা কোনো দিক দিয়ে অভাব নাই। আমি যখন প্রেম করতেছিলাম আমি নিজে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি একটা সাধারণ মধ্যবিত্ত না নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, সে কেন আমাকে বলল, কিন্তু সে আসলে আমার বিজনেসটাকে হ্যাক করতে চাইছে। সে আমার জিমেল আইডি টাইডি সব হ্যাক করে ইভেন কি আমার বাবা মাকেও কিনে নিছে, অ্যান্ড আমার বাবা মা সস্তায় বিক্রি হয়েছে, মেয়েকে বিক্রি করে দিছে। তারা মনে করছে 2021 সালে তো মেয়ে চলে গেছে আমাদের জীবন থেকে, ওই যে আমার বাবা মায়ের সাথে রাগ করে আসছি, পরে সম্পর্ক ভালো হয়েছে, বাবা মায়ের বাসায় গেছি, আসছি, কথা বলছি, খোঁজ খবর রাখছি, সব ঠিক আছে। কিন্তু আমি একটু আমার পার্সোনাল লাইফে একটু এলোমেলো হয়ে গেছিলাম। আমি আগে বোরখা পরতাম, তখন টি শার্ট পরে ঘুরতে যাই, মানে একটু লাইফটা চেঞ্জ হয়ে যায়। এপ্রিলে যখন আমাকে নিয়ে আসলো আমার বাসায়, আসার পরে আমি অ্যাম্বুলেন্স থেকে নামার পরে আমার আর কোনো স্মরণ শক্তি নাই। উঠার পরে একদিন বাথরুমে আমার ছেলেকে যে ঘাড়ে কামড় দিলাম, তারপরে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। তারপরে একদিন হঠাৎ করে মাঝরাতে আমি, আমার বাবা, আমার মা এক বিছানায়, এবং এই ঘটনার আমি শিকার হওয়ার পরে আমার আবার মনে থাকে না, আমি 3 দিন পরে না 4 দিন পরে উঠি, কয় তারিখ পরে উঠি আমি জানি না। উঠার পরে আমি এমন একটা রপ পাই যে আমার মাথায় আসে যে এটা তো মানুষ জানাজানি হলে কলঙ্কিত হয়ে যাবে। আমি আমার বাবার সামনে যে এইভাবে বলি, বাবার দোকানে, আব্বা আমরাই তো ফ্যামিলি, তো যা হয়েছে, আপনি কাজটা ঠিক করেন নাই। আমারও অনেক ভুল ছিল, আমিও ভুল করছি, কক্সবাজারে যাই একা মানুষ চিনতে ভুল করছি, বিয়ে করার জন্য একজনকে ডিভোর্স দিছি, যা করছি, ভুল আমারও ছিল। পরিবার তো এটা ভুল হয়েছে ঠিক করে নিয়েন, কিন্তু আমি আপনাদের মান-ইজ্জত নষ্ট করব না, আপনিও আমাদের মান-ইজ্জত নষ্ট করেন না। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমি আমার বাবারে বললাম। এইভাবে বাবারে বলার পরেও আমার মা আর বাবা মিলে আমার এই যে এরকম অ্যাবনর্মাল, আমার কাছে আরও একটা প্রেসক্রিপশন আছে, এরকম ওষুধ খাওয়াইয়ে আমার পাগল বানায় রাখে। তারপরে আমি যখন উঠলে আমার ব্রেন ঠিক থাকে, তখন আমি বলি তোমরা আমার আটকায় রাখতেছো কেন, আমার কাজ আছে, আমি কাজ করব, আমি যে কাজ করতে চাই, আমার মোবাইল ফোন চাই। তখন 2 দিনের জন্য মোবাইল ফোন দেওয়ার পরে তারপরে তারা আমাকে সাইড কানেকশন, মানে এমন উত্তেজিত করে, আমার জানালার সামনে অনেকে বসে থাকে, বিভিন্ন কথা বলে, আমি উত্তেজিত হয়ে যাই, আমি কথা বলে আমি চিল্লাচিল্লি করি, তখন তারা এসে আমার পিটায়, মারে, শিকল দিয়ে বাঁধে, আটকায় রাখে, ঘর থেকে বের হইতে দেয় না। তখন আমি তো মানুষ, আমি বিজনেস করছি, আমি 4টা বছর স্বাধীন থাকছি, আমি সিলেট গেছি, কক্সবাজার গেছি, সাজেক গেছি, সারা বাংলাদেশ ট্যুর করে বেড়াইছি, আমার হাতে 40 জন, 50 জন, 100 জনের ট্যুর করছি। আমি একজন ট্যুর গাইড, ট্রাভেল গাইড, ভ্রমণ ছাড়া বাঁচি না। তাকে যদি এইখানে শিকল, হাতে শিকল, পায়ে শিকল, সব জায়গায় শিকল দিয়ে এভাবে টানা দিয়ে বেঁধে রাখা হয়, সেই মানুষটা কিভাবে বাঁচতে পারে? মা পাশে ছিল, বাবা, আমাকে একটা কবিরাজও দেখানো হয়েছে, এখানে স্ক্যান করলে বিস্তারিত পেয়ে যাবেন, আমি সব লিখে রাখছি। আমাকে একটা কবিরাজ দেখানো হয়েছে, আজিজুল হক, উনি লাপ্পায় এরকম করে জিন হাজির করে, এবং জিন হাজির করার পরে কি করলো আমি জানি না। তারপরে আমি আমার বাথরুমে যে জ্ঞান পাইলাম, আমি আমার মায়ের বাথরুমে, আমার মা যে বাথরুমে এইটা করা হয়েছে, আমার মায়ের একটা ম্যাচ চালায়, ম্যাচের রুমে এই জাদু ঘটনা করা হলো, পাশে আরও 2 জন লোক ছিল, এবং এর মধ্যে জড়িত আছে বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলের অ্যাডমিন শাকিল আহমেদ এবং সাইফুল ইসলাম, যারা আমার এক্স, মানে আমার বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলে আমি আগে জব করতাম, আমার কাছে আইডি কার্ড আছে, আমি অ্যাডমিন ছিলাম। শাকিল আমার শত্রু ছিল, 2 থেকে 3 বার, 999 আসে নাই, একবার 999 আইসা আমার বাপ মা আমার পাগল বানাই দিল। এলাকার লোকজনের কাছে আমি পাগলি, কিন্তু এই যে আমি কথা বলতেছি, একবারও কি মনে হয়েছে আমি পাগলি, আমি পাগল, আমি আমার ব্রেনের বাইরে কথা বলছি? আপনি জেনারেল নলেজে যে কোনো কিছু জিজ্ঞেস করেন, আমি সিলেট গেছি, সাজেক গেছি, আমি একজন ট্যুর গাইড, আমি আমার দেশ সম্পর্কে ভালো জানি, আমি আমার দেশকে ভালোবাসি। 24-এ যখন দেশে যুদ্ধ হয়েছে, বর্তমান দেশে বিশ্বযুদ্ধ চলতেছে, এগুলো নিয়ে আমি কনসার্ন। আমি দেশের জন্য কাজ করতে চাই, আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই, আমি সারা বিশ্বের জন্য কাজ করতে চাই। ভ্রমণাসক্ত ওই প্ল্যানে তৈরি, তাইলে আমাকে কাজ থেকে বন্ধ করে আমাকে ঘরে আটকায় রেখে পাগল বানায়া অনেক মানুষের স্বার্থ সিদ্ধি হচ্ছে। কারণ আমার প্রেজেন্টেশনটা ছিল এমন যে আমি একটা ট্যুর গ্রুপ, এই ভ্রমণাসক্ত দিয়ে গ্রুপ অফ কোম্পানি বানায় অনেক বড় কিছু করতে পারতাম। আমার কাছে ছিল না ভাই টাকা, আমি শেয়ার হোল্ডার নেওয়ার জন্য প্রেজেন্টেশনটা শেয়ার করি, আর এই প্রেজেন্টেশন শেয়ার করার পরে আমার জীবনের কাল শুরু হয়। এই যে লেখা আছে এখানে যে এই বিজনেস সাকসেসফুল প্ল্যানিংই হলো আমার জীবনের কাল।
আমি আমার বাবা মায়ের কাছে অবস্থান করতেছি। কালকে সন্ধ্যায় আমার সাথে যে আচরণ হয়েছে, ও হ্যাঁ, এরপর আমি আমার যে স্বামীকে ডিভোর্স দিলাম, যখন আমাকে আটকায় রাখা যাচ্ছে না, আমি যতই দিন যাচ্ছে আমার ব্রেন তত সাকসেসফুল হচ্ছে, আমি ওই অ্যাবিউজ থেকে বের হয়ে আসতেছি। আমার মাকে আমি আমার এই প্রেসক্রিপশন নিয়ে প্রশ্ন করি, আম্মু ভালোভাবে যে এই দেখো দেখো এই ওষুধ, আরও 3 মাস আগে এইভাবে বলছি যে এটা এই ওষুধ খাইলে তো এরকম হয়। তখন আমার মা বলে এই ওষুধই তো খাতে হবে, তুই পাগল হলে হবো, মরলে মরবো। আমার মা, বোন, ভাই, বোনের মেয়ে কেউ আমারে মারতে বাকি রাখে নাই, কালকেও অ্যাটেম্প করছে। এবং কি আমি যখন দেখছি যে আউট অফ কন্ট্রোল, তখন আমার যে ডিভোর্সি হাজব্যান্ড তাকে দেশের বাড়ি থেকে নিয়ে আসছে, নিয়ে আসা সন্তান তো তারও আমারও, আমাকে তার সাথে শেল্টার দিছে। আমার সন্তান জানে যে আমাদের মধ্যস্থতা কি, আমি কখনো তার গায়ে টাচও করি না। সে আমার ডিভোর্সেই, কিন্তু অ্যাটলিস্ট সে আসার পরে আমি আর বান্ধা হই নাই। ও আসার পরে যখন আমাকে বাঁধতে পারলো না, যখন আমি এত দূর আসতে পারলাম, তখন কালকে সন্ধ্যাবেলা তারা ঘরে এসে জিজ্ঞেস করেন আমাদের 3 জনকে মেরে ফেলবে তারা, এমন অ্যাটাক, পুরো ফ্যামিলি না আরও আশেপাশের লোকজন নিয়ে আসা আমার ঘরের ফ্যান খুলে নিয়ে গেছে। আমি অবস্থান করতেছি গাজীপুর মৌচাক কোনাবাড়ি জেনারেল মোড়ে কামরাঙ্গা চালার একটা গ্রামে। ওই গ্রামের ওই বাড়িতে আমরা রুম ছেড়ে দিছি, মানে ওর বাবা আসার পরে। এখন ওর বাবা বলতেছে আবার নতুন করে শুরু করব। আমি ভাই নতুন করে শুরু করতেও রাজি না, কারণ জীবনে 13টা বছর আমি শেষ করছি। হ্যাঁ, আমি নতুন একটা লাইফ পার্টনার চাই, কিন্তু তাকে তো চাই না, তাকে চাই না বলে ডিভোর্স দিছি। তাকে নিয়ে এসে তার সাথে নিয়ে এখন এমন একটা ষড়যন্ত্র, এমন একটা জঘন্যভাবে আমাকে পরিচালিত করা হচ্ছে যে মানে ডোন্ট বিলিভ দিস। লাস্ট অফ অল আমি আজকে এখানে আসছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল 151-157-000-6498 ডাচ বাংলাতে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার 5,000 টাকা জমা রেখে সেভিংস অ্যাকাউন্ট ছিল, যে ওই টাকা আমি উঠাইতে পারবো না। আমি আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দিছি, ক্লোজ করে টাকা উঠাইয়া আমি আজকে এই কাগজ আমি আরেকটা টিএসসিতে ওই যে মোড়ে নিউ মার্কেটের মোড়ে বড় ব্যানার করতে দিছি যে আজকে আমি মরি বাঁচবো, আমি আমার জাস্টিস নিয়ে ফিরবো না, এলে আমি বাসায় ফিরবো না, কারণ ওই বাসাটাই আমার কাল। আমি চাই না ওই হাজব্যান্ডের সাথে সংসার করতে। আমি একটা নতুন লাইফ পার্টনার চাই, যার কাছে থাকবে বিশ্বাস, যার কাছে পাবো শান্তি। আমি আমার সন্তানকে নিয়ে আমি জাস্টিস চাই। 6 মাস ধরে আমি আর আমার সন্তান অত্যাচারিত, আমার সন্তান পায় নাই মায়ের ভালোবাসা, আমার সন্তানরাও তারা অত্যাচারিত করছে। আমি আমার সন্তানের চোখে এক এক সময় এক এক রকম দেখছি। আমার সন্তানকে আমি এই যে দেখেন, এই কামড়টা আমি দিছি। মা হয়ে সন্তানকে কেউ তো এরকম মারে না। এই কামড়টা আমি দিছি ইবলিস ভেবে, তানবিসরের রানা ভেবে। আমার সন্তানের চুল মাঝে মধ্যে এদিকে লাল লাল দেখা যায়। আমার বাসার যে বাসায় আমি থাকি, ওই বাসার সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদটা মাদ্রাসা, ওই মাদ্রাসাটাই জিন থাকে না মানুষ থাকে বুঝি না। আজানের সময় নামাজ হয় না, নামাজের সময় এই যে এরকম একটা ম্যাট্রেস আসছিল, আমার ম্যাট্রেসটা ভেঙে ওইটার তলে এই যে সজীব, মানে হিউজ অফ জাস্ট একটাই কথা, ব্ল্যাক ম্যাজিক আমি ফেস করছি। আমি ভাই আমি এখন উত্তেজিত হয়ে যাচ্ছি, মানে আমি বেশি কথা বলতে পারি না, এই জন্য এটা রাখছি, এখানে সব ডিটেলস দেওয়া আছে।